নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি 4টে 4 দিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখছি, সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন চোপড়ার বিধায়ক। চোপড়ার ঘটনা সংবাদ মাধ্যমে বাড়াচ্ছে। মুখ্যমন্ত্রীর ফোনের পরও মচকালেন না হামিদুল। কোনো দোষ করিনি, স্পষ্ট বার্তা দিলেন হামিদুল। চোপড়ার ঘটনা সংবাদ মাধ্যমে বাড়াচ্ছে, কোনো দোষ করিনি। মুখ্যমন্ত্রীর ধমকের পরও মচকালেন না হামিদুল। लोग गलत बनाए हैं रिपोर्टर लोग। क्यों सर? लेकिन आप महिला के चरित्र आपने एक महिला के चरित्र के ऊपर মহিলার চরিত্রের পরে উঠাইনি। মহিলাটা অন্যায় করেছে, অন্যায়ের ব্যাপারে বলতে ওরা গ্রামবাসীরা বলবে, ওটা আপনারা দেখেছেন। অন্যায় হয়েছে, সেটা অন্যায় হয়েছে, অন্যায় 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 করেছে, ওকে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, পুলিশকে ফোন করে সঙ্গে সঙ্গে আমি নীতি পুলিশ না, আমি তুলে দিই। পুলিশকে বলেছি, লাস্টে তো ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে পাঠানো হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করেছে। টিএমসি করে কোনো পার্টির লিডার না। 16 তারিখেও এই ঘটনা ঘটিয়েছে। কেন তারিখে আমি জানি এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। কেস 12টা মার্ডার আছে, 14টা মার্ডার আছে। এটাতে পুলিশ ধরেছে, পুলিশ সেন্টার করেছে, পুলিশ পিটাইছে, কেসে জামিন হয়ে এসছে, সেটা আইনি ব্যাপার। बीजेपी ये भी कह रही है कि वो आपके शेल्टर में था। कोई शेल्टर में नहीं था, बोल सकता है कोई। কথা বলবো এই বিষয়টি নিয়ে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রীর ধমকের পরও একই অবস্থানে অনড় রয়েছেন হামিদুল। তিনি বলছেন যে তিনি কোনো দোষ করেননি, যা করছে সমাজ মাধ্যমে এই বিষয়টাকে বাড়াচ্ছে সাংবাদিকরাই। দেখো, প্রথমে তিনি অনুশোচনা প্রকাশ করেছিলেন, তারপরে কিন্তু তিনি ওই মহিলার যে নির্যাতিত মহিলাকে নিয়ে এত অভিযোগ, তার বিরুদ্ধেও কিন্তু বেশ কিছু মন্তব্য করেছেন। অর্থাৎ হামিদুর রহমান যে হামিদুর রহমানই রয়েছেন তাও কিন্তু আজকে প্রমাণ হলো। এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কিন্তু বারবার মেজাজ হারালেন আজকে। এবং বিধানসভায় তিনি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে এসেছিলেন এবং সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তাকে বারবার প্রশ্ন করা হয়েছিল এই চোপড়ার ঘটনা নিয়ে। তা নিয়ে কিন্তু তিনি একবার অনুশোচনা প্রকাশ করেছিলেন, পরোক্ষে আবার সেই মহিলাকেও তিনি দোষী বলে বলতে চান। এবং সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, তারপরেও তার যে কোনো বেশি পরিবর্তন হয়নি তাও কিন্তু পরিষ্কার। অত্যন্ত বিতর্কিত একটি রাজনৈতিক চরিত্র। 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ক্ষমতা এলো, তখন কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দেয়নি, কারণ এই বিতর্কিত মেজাজের স্বভাবের জন্যই। কিন্তু তিনি নির্দল হিসেবে নির্বাচিত হয়েছিলেন 2011 সালে। তারপর 16 সালে তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান এবং টিকিট পান। তিনি 16 সালেও নির্বাচিত হয়েছিলেন, 21 সালেও তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। এবারে যে লোকসভা নির্বাচন হয়েছে, সেখানে দার্জিলিং লোকসভার তার যে বিধানসভা রয়েছে চোপড়া, সেখানে প্রায় 92,000 ভোটে তিনি তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করিয়েছিলেন। সেই জায়গাতে অত্যন্ত সাংগঠনিকভাবে শক্ত জায়গাতেই এই হামিদুর রহমানের ঘোরাফেরা, কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দুতে বারবারই থাকেন এবং তার বেশ কিছু বিস্ফোরক মন্তব্য দল মাঝে মধ্যে বিপদে পড়েন। এবং সেই মতোই কিন্তু এই ঘটনা ঘটেছে। তিনি জেসিবিকে চেনেন না বলেও আজকে পরিষ্কার জানিয়েছেন। অর্থাৎ হামিদুর রহমানের যে কোনো পরিবর্তন হয়নি তা কিন্তু আজকের সংবাদ মাধ্যমের প্রশ্ন থেকেই বোঝা যায়। এবং সেখানে তিনি যেভাবে উত্তর দিয়েছেন তাতে তার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু তা কিন্তু বোঝাই যাচ্ছে। সুচন্দ্রিমা, অনেক ধন্যবাদ দেবজ্যোতি ঘোষ, আমাদের বিশেষ প্রতিনিধি। কথা বললাম তার সঙ্গে। সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন চোপড়ার বিধায়ক। মুখ্যমন্ত্রীর ধমকের পরও মচকালেন না। চোপড়ার ঘটনার জন্য সংবাদ মাধ্যমই দায়ী এবং তারা এই ঘটনাকে বাড়াতে সাহায্য করছে। তিনি কোনো দোষ করেননি, ক্যামেরার সামনে হামিদুর রহমান এমনটা দাবি করেছেন। আর এসবের মধ্যেই সংসদের চোপড়া প্রসঙ্গ তুললেন এবার খোদ নরেন্দ্র মোদী। নারী নির্যাতনে বিরোধীরা বেছে বেছে প্রতিবাদ করে। বাংলায় মহিলাকে মারধরের ভিডিও দেখেছি, প্রকাশ্যে একজন মহিলাকে মারধর করা হচ্ছে, বিরোধী নেতারা একটি শব্দও বলছেন না। যিনি নিজেকে প্রগতিশীল মহিলা নেতা বলেন, তিনিও মুখে তালা দিয়েছেন। তার রাজনৈতিক দল ও তার রাজ্যের ঘটনা বলেই কি চুপ? নাম না করে মমতাকে নিশানা করেন প্রধানমন্ত্রী।
ये जो महिलाओं के साथ होते अत्याचार में विपक्ष का जो सिलेक्टिव रवैया है, ये सिलेक्टिव रवैया बहुत ही चिंताजनक है। आदरणीय सभापति जी, मैं आपके माध्यम से देश को बताना चाहता हूं, मैं किसी राज्य के खिलाफ नहीं बोल रहा, न ही मैं कोई राजनीतिक स्कोर करने के लिए बोल रहा, लेकिन कुछ समय पहले मैंने बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पे वीडियो देखा। एक महिला को वहां सरेआम सड़क पर पीटा जा रहा है। वो बहन चीख रही है, लेकिन वहां खड़े हुए कोई उसकी मदद के लिए नहीं आ रहा है, वीडियो बनाने में लगे हुए हैं। और जो घटना संदेश खली में हुई, जिसकी तस्वीरें रोंगटे खड़े करने वाली है, लेकिन बड़े बड़े दिग्गज, मैं सुन रहा हूं कल से, इसके लिए पीड़ा उनके शब्दों में भी नहीं झलक रही है। और जो अपने आप को बहुत बड़े प्रगतिशील नारी नेता मानते हैं, वो भी मुंह पे ताले लगा करके बैठ गए, क्योंकि संबंध उनके राजनीतिक जीवन से जुड़े किसी दल से है या उस राज्य से है, और इसलिए आप महिलाओं पर हो रही पीड़ा को चुपचाप हो जाए। आदरणीय सभापति जी, मैं समझता हूं कि जिस प्रकार से दिग्गज लोग भी ऐसी बातों को नजरअंदाज करते हैं, तब देश को तो पीड़ा होती है, हमारी माताओं बहनों को ज्यादा पीड़ा होती है। এই প্রসঙ্গ নিয়ে আমি কথা বলবো। আমার সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যে প্রধানমন্ত্রী এক বছরেরও বেশি সময় ধরে মণিপুর নিয়ে নিশ্চুপ, হাতরাস নিয়ে নিশ্চুপ, এবং এই অবস্থায় সংসদে যেখানে বিরোধীরা নিট কাণ্ড বিভিন্ন বিষয় নিয়ে তার সম্মুখীন হয়েছেন, এর মধ্যে তিনি চোপড়া প্রসঙ্গ তুলেছেন। খুব ভালো কথা, বাংলার প্রসঙ্গে তিনি যে তার সহিষ্ণুতা দেখিয়েছেন এই বিষয়ে ভাবনার, কিন্তু এই প্রসঙ্গগুলো তিনি অন্য রাজ্যের ক্ষেত্রে কেন তোলেন না? দেখুন, এটা বেশ আশ্চর্য ব্যাপার যে দেশের একটা প্রান্তে, একটা সেই রাজ্যেরও একটা প্রান্তে একটি ঘটনা ঘটেছে। ঘটনাটা অবশ্যই নিন্দনীয়, এবং যিনি যে ঘটনাটা ঘটিয়েছে তার বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশ ব্যবস্থা নিয়েছে। সেই প্রসঙ্গটিকে যেভাবে রাজ্যসভায় রাষ্ট্রপতির বক্তৃতার ধন্যবাদ জ্ঞাপন সংক্রান্ত বিতর্কের জবাব দেওয়া উপলক্ষে তুলে এনেছেন প্রধানমন্ত্রী, সেটা বেশ বিস্ময়কর একটা ব্যাপার। কেননা আমরা জানি যে অনেক বড় বড় ঘটনা দেশে ঘটছে, যে ঘটনাগুলো সম্পর্কে প্রধানমন্ত্রী কি ভাবছেন, কি বলছেন, সেটা শোনবার জন্য অপেক্ষা করছে। যেমন আপনি ইতিমধ্যেই মণিপুরের কথা উল্লেখ করলেন। মণিপুর ছাড়াও বিভিন্ন জায়গাতে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, নানান অসত্য কথা ছড়িয়ে দেওয়া এবং সংখ্যালঘুদের ধর্মস্থান দখল করে নেওয়া থেকে শুরু করে সারা দেশে কর্মহীনতার যে পরিস্থিতি, বৈষম্যের যে পরিস্থিতি, কৃষকদের, শ্রমিকদের জীবন ধারণের যে চরম অসুবিধে, সেই সব বিষয়গুলো সম্পর্কে প্রধানমন্ত্রীর কথা শোনবার জন্যই দেশ অপেক্ষা করেছে। কালকেও অপেক্ষা করেছে যখন লোকসভায় তিনি বক্তৃতা করেছেন, আজকেও অপেক্ষা করেছে রাজ্যসভায় যখন তিনি বক্তৃতা করেছেন। কিন্তু দেখা গেল দেশের যে মূল ইস্যু, যে ইস্যু নিয়ে রায় দিয়েছে জনতা সম্প্রতি শেষ হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে, যেখানে বিজেপিকে খানিকটা সবক শেখানো হয়েছে, জনতা সেই সবক শিখিয়েছেন, সে ব্যাপারে কিন্তু নরেন্দ্র মোদী কিছুই বললেন না। বরং তার বিরুদ্ধে ওঠা বা তার দলের বিরুদ্ধে ওঠা
হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ওঠা যে মিথ্যা ভাষণ, হিংসা এবং ঘৃণা ছড়ানোর অভিযোগ, সেই অভিযোগকে এড়াতে গিয়ে একটি রাজ্যের একটি প্রান্তের ঘটনা তুলে আনলেন যেন এটা সারা রাজ্যে ঘটছে বা এটা একটা বিরাট বড় জাতীয় বিষয়, এই রকমভাবে তিনি ব্যাপারটা তুলে আনলেন। এ থেকেই বোঝা যায় যে নরেন্দ্র মোদী যথেষ্ট দিশাহারা। তিনি তার বিরুদ্ধে যে ইস্যুস উঠছে, যে বিষয়গুলো উঠছে, তার জবাব তার কাছে জানা নেই। সেই জন্য বিতর্ককে, তার দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা নরেন্দ্র মোদী এই বক্তৃতার মধ্যে দিয়ে করেছেন বলেই পর্যবেক্ষকদের অনেকে মনে করেন। একদমই। এবং এর সঙ্গে আশিস দা, সন্দেশখালীর প্রসঙ্গকে টানা, যে সন্দেশখালী প্রসঙ্গের উল্লেখ করে এবারের এই নির্বাচনী প্রচারের বেশ কিছু অংশ প্রধানমন্ত্রী নিজে সেখানে প্রচারে গিয়েছিলেন, সেই প্রচার পর্ব ফেল করার পরও আবারও এই একই ধাঁচে বাংলাকে কোথাও কলুষিত করার যে চেষ্টা, বঙ্গ বিজেপিও তাতে যথেষ্ট ইন্ধন যোগাচ্ছে বলে মনে হচ্ছে। সেখানে সংসদে দাঁড়িয়ে এটাই কি তাহলে দেশের প্রধানমন্ত্রীর কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে নারী নির্যাতনে বিরোধীরা বেছে বেছে প্রতিবাদ করে? এটা তো দেখাই যাচ্ছে যে আবার সন্দেশখালীর নামটাও তিনি উচ্চারণ করেছেন এবং তিনি দেখাবার চেষ্টা করছেন কানেক্টিং দি ডটস আর কি, অর্থাৎ চোপড়া, সন্দেশখালী ইত্যাদি মিলিয়ে রাজ্যের একটা চেহারা তিনি সারা দেশের কাছে, এমনকি সারা বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছেন, যেখানে তার বক্তব্য হচ্ছে এ রাজ্যে নারীদের সম্মান নেই, তাদের উপরে অত্যাচার করা হয় ইত্যাদি। এবং এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক উদ্দেশ্যে, অর্থাৎ এখানে লোকসভা নির্বাচনে ভালো ফল না করেও তাদের আসন সংখ্যা বেশ ভালো পরিমাণে কমে যাওয়ার পরেও যাতে এই রাজ্যে তার রাজনীতিকে বা তার দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তার লক্ষ্য, সেই লক্ষ্যটা কাজে লাগাবার মঞ্চ হিসেবে ব্যবহার করলেন রাজ্যসভায় এই গুরুত্বপূর্ণ বক্তৃতা, যেখানে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন যে বিতর্ক, তার জবাবি ভাষণে প্রধানমন্ত্রীর উচিত জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা এবং সে ব্যাপারে তার সরকারের আগামী দিনের দিশা দেখানো। তার পরিবর্তে তিনি যে ক্ষুদ্র রাজনীতির মধ্যে নিজেকে নিয়ে গেলেন, এটা কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে খুব একটা শোভা পায় না বলেই পর্যবেক্ষকদের অনেকে মনে করেন। অনেক ধন্যবাদ আশিস দা আপনার পর্যবেক্ষণের জন্য এবং বিশ্লেষণের জন্য। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম। সংসদে চোপড়া প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বাংলাকে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী, যে এখানে নারী নির্যাতনের বিরোধীরা বেছে বেছে প্রতিবাদ করে। এই প্রসঙ্গ তুলে তিনি সন্দেশখালীর প্রসঙ্গও আজকে তিনি টানেন। তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে কথা বলেছিলাম আমরা, শুনবো তার প্রতিক্রিয়া। মানুষ জানতে চায় প্রধানমন্ত্রীর কাছে যে বাংলায় চোপড়ার মতো বা জলপাইগুড়ির মতো কোনো ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেস দলগত এবং সরকারগতভাবে তার নিন্দা করে এবং তৃণমূলের সাথে যোগ থাকা সত্ত্বেও কোনো অভিযুক্ত পার পায় না, তাকে অ্যাটেম্প টু মার্ডার কেসে অ্যারেস্ট করা হয়। কিন্তু হাতড়া, উন্নাও, বলরামপুর সহ ভারতবর্ষের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যখন একের পর এক নারী নির্যাতন এবং গণধর্ষণের ঘটনা ঘটে, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী আজকেও নারী নির্যাতনের শীর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলো। সেখানে কোন বিজেপি শাসিত রাজ্যে অভিযুক্ত বিজেপি নেতাকে বিজেপির প্রশাসন অ্যারেস্ট করেছে, একটা উদাহরণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখাতে পারবেন না। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, শুনুন তার প্রতিক্রিয়া। যারা কোথাও সামান্য কিছু হলে কাউকে মশা কামড় দিলে পরে চিৎকার শুরু করে দেয়, আর এখানে চোপড়াতে প্রকাশ্যে যেভাবে মহিলার ওপর এবং যে ছেলেটির ওপর যা অত্যাচার হয়েছে, তারপরে এমএলএ যেভাবে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে সমর্থন করেছে, এর থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলার অবস্থা কত সঙ্গীন। মণিপুরে যা করণীয় তা তো করা হয়েছে, কিন্তু চিৎকার যখন মণিপুর নিয়ে করবে বিরোধীরা, তখন বিরোধীরা এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটা নিয়ে একটিও শব্দ বলছেন না কেন? কোথায় এখন রাহুল গান্ধীর বড় বড় কথা? একবারও তো চোপড়া নিয়ে কোনো শব্দ করলেন না। অতএব স্বাভাবিকভাবে যেটা বলেছেন সেটা একদম সঠিক কথা বলেছেন। চোপড়া কাণ্ডে গ্রেফতার আরো একজনকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ। ধৃত আমিনুল ইসলাম ওরফে বুধুয়া, ভাইরাল ভিডিও দেখে চিহ্নিত করা হয়েছে তাকে। চোপড়ায় জেসিবির পর গ্রেফতার আরো এক আমিনুল ইসলাম।
ইসলামপুর থানার পুলিশ গ্রেফতার করেছে আমিরুল ইসলাম ওরফে বুধুয়াকে। ভাইরাল ভিডিও দেখে তাকে চিহ্নিত করা হয়। এ প্রসঙ্গে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস তিনি কি বলেছেন শুনুন। গতকাল রাত্রিবেলা ওর একজনকে অ্যারেস্ট করেছে, আজ কি কোর্টে তুলে হবে। তার নাম ঠিকানা স্যার জানা যাবে? নাম তো আজ কি কোর্টে তুলে যাচ্ছে, তুলে ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীকে ধর্নায় অনুমতি, শর্ত সাপেক্ষে ধর্নায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। 14 জুলাই সকাল 10টা থেকে 4 ঘন্টা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করতে পারবেন। হ্যান্ড মাইক ব্যবহার করতে হবে, 300 জনের বেশি জমায়েত করতে পারবেন না। অবস্থান সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করতে হবে প্রশাসনকে। কথা বলবো এ নিয়ে, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনা। পীযূষ, দেখো, ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত পরিবারগুলোর উপরে অত্যাচার হয়েছে সেই পরিবারদের নিয়ে রাজভবনের সামনে ধর্নার বসতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। প্রথমেই রাজ্য সরকারের তরফ থেকে তা অনুমতি দেওয়া হয়নি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই মামলা চলাকালীন বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কারভাবে রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিলেন যে তাদের আপত্তি কোথায় এবং কোন তারিখে শুভেন্দু অধিকারী যদি এই ধর্নায় বসেন তাহলে রাজ্যের আপত্তি নেই। এর পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান যে 14 জুলাই যদি শুভেন্দু অধিকারী সেখানে রাজভবনের সামনে ধর্না দেন তাহলে তাদের প্রশাসনের তরফ থেকে কোনো আপত্তি নেই। এরপরেই বিচারপতি নির্দেশ দেন 14 জুলাই বেলা 10টা থেকে 4 ঘন্টার জন্য শুভেন্দু অধিকারী রাজভবনের সামনে ধর্নায় বসতে পারবেন। তবে ওই শান্তিপূর্ণ অবস্থান ধর্নায় কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র নিরাপত্তা রক্ষীদের কাছেই আগ্নেয়াস্ত্র থাকবে। এছাড়া ওই ধর্নাতে 300 জনের বেশি জমায়েত করা যাবে না, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাশাপাশি ওই ধর্নায় যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখবে কলকাতা পুলিশ এবং ওই ধর্না সংক্রান্ত বিষয়ে একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করতে হবে। বেশ, সঙ্গে থাকো পীযূষ। মন্ত্রী অরূপ রায় ও তৃণমূল নেতার বিরুদ্ধে পুকুর ভরাটে মদতের অভিযোগ করায় গ্রেফতার করা হয় এরশাদ সুলতানকে। এই ঘটনায় মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করছে পুলিশ। অরূপ রায় কি কোনো অভিযোগ দায়ের করেছেন? এরশাদকে আজই বিকেল 5টার মধ্যে জেল থেকে ছাড়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। কথা বলবো এই বিষয়টি নিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনা। পীযূষ, দেখো, একটি সংবাদ মাধ্যমে লাইভ চলাকালীন অভিযুক্ত একটি মেসেজ করেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এবং মুখ্যমন্ত্রীকে তিনি জানান তার স্থানীয় বিধায়ক অরূপ রায় এবং স্থানীয় এক নেতৃত্বের মদতে একটি জলাভূমি ভরাট হচ্ছে। এই SMS বা মেসেজ করার পরই কিন্তু দেখা যায় শিবপুর থানার পুলিশ, হাওড়া কমিশনারেটের শিবপুর থানার পুলিশ তাকে নোটিশ দিয়ে ডেকে পাঠায় এবং পরবর্তীকালে তাকে গ্রেফতার করে। এর প্রেক্ষিতে এই পুলিশের অতি সক্রিয়তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি। তিনি জেলায় বাজাতে রয়েছেন 30 জুন থেকে এবং তারপরেই বিচারপতি অমৃতা সিনহা সমস্ত নথি খতিয়ে দেখে নির্দেশ জারি করেছেন যে আজ বিকেল 5টার মধ্যেই ওই ব্যক্তিকে ছেড়ে দিতে হবে। তার কারণ হিসাবে তিনি পর্যবেক্ষণে বলেছেন যে যার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে বিধায়ক তথা মন্ত্রী অরূপ রায়, তিনি কিন্তু থানায় কোনো অভিযোগ করেননি এবং তৃতীয় কোনো ব্যক্তি অভিযোগ দায়ের করলো, তার প্রেক্ষিতে গ্রেফতার করলো। পুলিশের এই সক্রিয়তাকে আদালত সঠিকভাবে দেখেনি। পুলিশ বিচারপতির মন্তব্য, এখানে যদি বিধায়ক বা তথা মন্ত্রী কোনো অভিযোগ দায়ের করতেন তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু যেহেতু তিনি সরাসরি কোনো অভিযোগ করেননি
তাই তার বিরুদ্ধে এই যে পুলিশের সক্রিয়তা তৃতীয় ব্যক্তি হিসাবে, এটা কিন্তু আদালত ভালো দেখেনি। তাই আদালত নির্দেশ জারি করেছেন আজ বিকেল 5টার মধ্যে তাকে জেল থেকে মুক্তি দিতে হবে। ধন্যবাদ পীযূষ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। কলকাতায় ফের গণপিটুনির অভিযোগ। গণপ্রহারের শিকার উত্তরপ্রদেশের এক যুবক। একবালপুরের গেস্ট হাউসে বেধড়ক মার ভিন রাজ্যের যুবককে। চাহিদা মতো তোলা না পাওয়ায় গণপ্রহার বলে অভিযোগ। বারাণসী থেকে একবালপুরের গেস্ট হাউসে আসে 4 জন যুবক। 4 জনকেই গণপ্রহার করা হয় বলে অভিযোগ উঠেছে। গ্রেফতারের পর 10 জনই জামিন পেয়ে গিয়েছে। কলকাতায় ফের গণপিটুনির অভিযোগ। গণপ্রহারের শিকার উত্তরপ্রদেশের এক যুবক। একবালপুরের গেস্ট হাউসে বেধড়ক মার ভিন রাজ্যের যুবকদের। চাহিদা মতো তোলা না পাওয়ায় গণপ্রহার বলেই অভিযোগ। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে এই ঘটনা সম্পর্কে? শোনে রিয়া মাঝি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। 4 জনকে গণপ্রহার করা হয় বলে অভিযোগ উঠেছে। ভিন রাজ্য থেকে তারা এখানে এসেছেন। রিয়া, এই ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে বারাণসী থেকে এসেছিল 4 জন এবং একবালপুরের এই গেস্ট হাউসে তারা ছিলেন এবং সেখানে তারা গতকাল রাতে তাদের সঙ্গে পরশু রাতে তাদের সঙ্গে ঝামেলা হয়। যারা হোটেল কর্তৃপক্ষ তাদের সঙ্গে ঝামেলা হয় এবং সেই ঝামেলার সঙ্গে ইনভলভ হয়ে যায় সেখানকার স্থানীয় বাসিন্দারা এবং সেই ঝামেলা এতটাই চরমে যায় যে হাতাহাতির পর্যায়ে যায় এবং দুই পক্ষ, যেমনটা পুলিশ তারা দাবি করেছেন বা পুলিশের তরফ থেকে যেমনটা জানা গিয়েছে, যে দুই পক্ষকে মারধর করে এবং তারপর সেখানে যে চিত্র আমাদের দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে, যে যেখানে একদিকে যেমন হোটেলের ভিতরে বারাণসীর এক যুবককে সেখানে মারধর করা হয় এবং তাদের 4 জনকে আলাদা আলাদা করে মারধর করা হয় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। এবং এমনটাই বারাণসীর যারা বাসিন্দা বা বারাণসী থেকে যারা এসেছিলেন তারা তেমনটাই দাবি করেছেন যে তাদেরকে মারধর করা হয়েছে। যদিও তারা বলছেন, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে দুই পক্ষকে মারধর করে এবং সেই কারণের জন্য কাউন্টার কেসও হয় এবং দুই পক্ষকেই তারা গ্রেপ্তার করে। প্রায় 10 জনকে গ্রেপ্তার করা হয় এই ঘটনায় এবং যদিও গতকালকে তাদেরকে যখন কোর্টে প্রডিউস করা হয় এই 10 জনকেই বেল দিয়ে দেওয়া হয়। তবে যে গণপিটুনির কথা বলা হচ্ছে, যেটা দেখা গিয়েছিল যে বউবাজার থানা এলাকায় যে ঘটনাটি ঘটেছিল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ যেমন গণপিটুনি বলা চলে না, কারণ হচ্ছে যে এই দুই পক্ষের যারা বাসিন্দারা তারাই কিন্তু মারধর করেছে এবং সেই পরিপ্রেক্ষিতেই এই কেস কাউন্টার কেস হয়েছে এবং প্রত্যেককে ওই 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং 10 জনকেই বেলে ছেড়ে দেওয়া হয়েছে কোর্টের তরফ থেকে বলে এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ রিয়া। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। রাজভবনে কেন পড়ে গণপিটুনি প্রতিরোধ বিল? 2021-এর 15ই ডিসেম্বর কিছু ব্যাখ্যা চাওয়া হয়েছিল, কপি বিধানসভার স্পিকারকে পাঠানো হয়েছিল। রাজ্যের প্রশ্নে রাজভবনের জবাব এটি। রাজভবনে এখনো কেন পড়ে গণপিটুনি প্রতিরোধ বিল? 2021-এর 15ই ডিসেম্বর কিছু ব্যাখ্যা চাওয়া হয়েছিল, কপি বিধানসভা স্পিকারকে পাঠানো হয়েছিল। রাজ্যের প্রশ্নের জবাবে জানিয়েছে রাজভবন।
যোগীরাজ্যের হাতরাসে ধর্মীয় অনুষ্ঠানে মৃত্যু মিছিল, মৃতের সংখ্যা বেড়ে 121, আহত বহু। মঙ্গলবার হাতরাসে সৎসঙ্গ অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে মৃত্যু। ভোলে বাবা নামে স্বঘোষিত ধর্মগুরুর আশ্রমের ঘটনা। হাসপাতালে আহতদের দেখতে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীরাজ্যের হাতরাসে ধর্মীয় অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে মৃত শতাধিক। হাসপাতালে হাসপাতালে স্বজন হারাদের উৎকণ্ঠা, কান্না। বুধবার ঘটনাস্থলে ফরেনসিক টিম। কিভাবে দুর্ঘটনা, তদন্তে ফরেনসিক। মঙ্গলবার হাতরাসের রতিভানপুরে সাকার বিশ্বহরি ভোলে বাবার উদ্যোগে একটি সৎসঙ্গের আয়োজন করা হয়। সেখানেই জড়ো হয়েছিলেন কয়েক হাজার পুণ্যার্থী। পুজো শেষ হতেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এরপরই হুড়োহুড়িতে ভিড়ের চাপে পদপিষ্ট হন বহু পুণ্যার্থী। কিভাবে এই দুর্ঘটনা? অতিরিক্ত গরমের কারণে সমাবেশ শেষ হতে পুণ্যার্থীরা বাইরে ছুটে আসতে শুরু করে। একই সঙ্গে বহু পুণ্যার্থী অনুষ্ঠান চলাকালীন ধর্মগুরু ভোলে বাবার পা স্পর্শ করতে যান। কে আগে পৌঁছবেন তা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। কে এই ভোলে বাবা, যার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন হয়? স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা ওরফে সাকার বিশ্বহরি, আসল নাম সুরজ পাল, উত্তরপ্রদেশ পুলিশের হেড কনস্টেবলের পদে কাজ করতেন। সেই সময় ধর্ষণের অভিযোগ ওঠে। পুলিশ বিভাগ থেকে বরখাস্ত করা হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর ভোল বদলে ভোলে বাবা হয়ে যান। শতাধিক মানুষের মৃত্যুর পর পুলিশের নজরে ভোলে বাবা। মৌনপুরীতে নিজের আশ্রমে গা ঢাকা দিয়ে আছেন এই স্বঘোষিত ধর্মগুরু। আশ্রমে তল্লাশি, ভোলে বাবার পাহারায় অনুগামীরা। মঙ্গলবারই পদপিষ্টের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে যোগী সরকার। এবার হাতরাসের জল গড়ালো সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা, 5 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের আর্জি। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনের আর্জি। বুধবার আহতদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথাও বলেন তিনি। মাত্র 5000 মানুষের জমায়েতের অনুমতি থাকলেও কয়েক হাজার লোকের ভিড় হয় আশ্রমে। দাবি প্রত্যক্ষদর্শীদের। কিভাবে যোগীরাজ্যের পুলিশের নাকের ডগায় বিধিকে বুড়ো আঙুল? কি করছিল স্থানীয় প্রশাসন? এই মৃত্যু মিছিলের দায় কার? উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের দেখতে হাসপাতালে যান। ঘটনার আপডেট সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে সরাসরি লখনऊ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি मनीष तिवारी। मनीष जी, आज योगी आदित्यनाथ गए थे अस्पताल उनको सब देखने, पर ये जो बात ठहरी है भोले बाबा का नाम एफआईआर में नहीं लाया गया, इस बात पे क्या अपडेट है आपके पास अभी? मनीष जी, आप सुन पा रहे हैं मुझे? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। সৎসঙ্গে সর্বনাশ, হাতরাসে স্বঘোষিত ধর্মগুরুর সৎসঙ্গ চলাকালীন হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে মৃত্যু 121-এর, আহত আরো বহু। ধর্মীয় এই অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে মৃত্যু মিছিল বেড়েই চলেছে। আহতদের দেখতে আজ হাসপাতালে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে ঘটনায় যে এফআইআর করা হয়েছে তাতে কেন সেই ধর্মগুরুর নাম নেই? যোগীরাজ্যের হাতরাসে মর্মান্তিক এই দুর্ঘটনার কি অবস্থা এখন জানবো। আমি আবারও চলে যাচ্ছি আমাদের প্রতিনিধির কাছে मनीष तिवारी। मनीष जी, आज अस्पताल गए थे योगी आदित्यनाथ, पर वहां पे जाने के बाद
जो पीड़ित लोग हैं उनसे बात भी की उन्होंने। तो मांग ये अभी की क्या है? जो सत्संग चल रही थी भोले बाबा के नाम पे, उनके ऊपर ही कोई आरोप नहीं आया है एफआईआर में? जी बिल्कुल, जिस प्रकार से अगर देखा जाए हाथरस का ये मामला जो काफी दुखद भरा मामला है, 100 से भी ज्यादा लोगों की जो है इसमें मौत हुई है। सबसे ज्यादा संख्या जो है इसमें महिलाओं की और बच्चों की है। लेकिन जिस प्रकार से उत्तर प्रदेश के मुख्यमंत्री के द्वारा जब ये कहा गया कि इसमें जो भी आरोपी होंगे उनको बख्शा नहीं जाएगा, लेकिन जिस प्रकार से जो जांच कमेटी गठित की गई और उसके बाद सबसे बड़ा सवाल उस वक्त सामने देखने को मिला जब एफआईआर पुलिस के द्वारा की गई। एफआईआर में भोला बाबा का नाम ही नहीं था। इसको लेकर के लगातार विपक्षी दल हो और साथ ही बाकी जो पीड़ित हैं उनके परिवार वाले हैं, उनका साफ तौर से ये कहना रहा कि पुलिस महकमा या सरकार जो है भोले बाबा को बचाना चाहती है। इसका एक सबसे बड़ा ये सवाल देखने को अब तक सामने आ रहा है। वहीं पर अगर देखा जाए जिस प्रकार से अब तक सरकारी आंकड़े के हिसाब से 121 लोगों की जो है मौत हुई है, वहीं पर अगर क्रिटिकल स्थिति में जो घायल हैं उनकी संख्या जो है 20 से भी कुछ ज्यादा है कहा जा सकता है, जिनका हॉस्पिटल में इलाज चल रहा है। अगर हम घायलों को लेकर के कहें तो उनको अलग अलग जिलों के हॉस्पिटल में भर्ती कराया गया है, चाहे वो एटा हो, हाथरस हो, अलीगढ़ हो। और जो एक पहलू है वहीं पर योगी आदित्यनाथ मौके पर पहुंचे और हॉस्पिटल में जा करके जो पीड़ित हैं, जो भर्ती हैं, उनसे घायलों से उनके द्वारा बातचीत की गई और कारण भी जाना गया। साथ ही साथ योगी आदित्यनाथ जहां मौके पर पूरा ये हादसा हुआ था वहां पर भी पहुंचे और वहां पर पहुंच करके पूरी उन्होंने अपनी आंखों देखी, पूरी तस्वीरें देखते हुए उन्होंने तय किया और जो मीडिया के सामने मुखातिब होकर के इसकी जानकारी भी दी। और उनके द्वारा साफ तौर से कहा गया, इसमें एक कमेटी उनके द्वारा गठित की गई है जिसमें पूर्व जज और पूर्व आईपीएस ऑफिसर होंगे, जो इस कमेटी का पूरा ध्यान रखते हुए इस पर जो भी रिपोर्ट आएगी उसके आधार पर जो है आगे की कार्रवाई की जाएगी। तो कहा जा सकता है कि जिस प्रकार से मुख्यमंत्री मौके पर पहुंच करके और जो भी यहाँ के आला अधिकारी हैं वो भी सभी लोग कल से ही वहां पर हाथरस में मौजूद हैं, अपनी रिपोर्ट तैयार कर रहे हैं। और अब ये जांच कमेटी जिस आधार पर जो है अपनी रिपोर्ट जो है सरकार को देगी, उसी के तहत जो देखा जा सकता है कि आने वाले समय में कार्रवाई देखने को मिल सकती है। दूसरा सबसे अहम बात अभी भी कही जा सकती है कि जिस प्रकार से जो भोले बाबा हैं, जो उत्तर प्रदेश पुलिस में हेड कांस्टेबल के पद पर थे और उन्होंने वहां से वीआरएस लेने के बाद जो है सन्यासी का चोला अपनाया, उसके बाद जो है जगह जगह पर कई सालों से सत्संग कर रहे थे। इनसे जो है लाखों की संख्या में इनके भक्त इनसे जुड़े हुए हैं। तो कह सकते हैं कि जिस प्रकार से कल हाथरस में ये जब इनका सत्संग चल रहा था, जिसकी परमिशन 80,000 आदमियों की ली गई थी, लेकिन लाखों की संख्या में वहां पर लोग पहुंच गए और पहुंचने के बाद जो है ये हादसा देखने को मिला। वहीं पर प्रशासनिक अधिकारियों के ऊपर सबसे बड़ा सवाल अब तक उठता हुआ नजर आ रहा है, जहां पर ये कहा जा रहा है कि अधिकारियों के द्वारा जो फैसिलिटीज वहां पर होनी चाहिए थी, चाहे एम्बुलेंस की हो या फायर ब्रिगेड की गाड़ी हो या वहां पर जो डॉक्टर होने चाहिए वो वहां पर नदारत दिखे। तो कह सकते हैं कि इन सब पहलुओं पर भी पूरी रिपोर्ट तैयार की जा रही है। इसमें जो भी अधिकारी खामियां पाई जाएंगी उनके प्रति जो है उत्तर प्रदेश सरकार जो है उन पर कार्रवाई करती हुई आने वाले समय में नजर आ सकती है। जी फिलहाल के लिए बहुत शुक्रिया मनीष तिवारी আমাদের প্রতিনিধি। কথা বললাম তার সঙ্গে। মৃত্যু মিছিল বাড়ছে, আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি কি বলেছেন শুনুন। हम लोग इस बात को किसी भी प्रकार से डिनाई नहीं कर सकते कि इस प्रकार की घटना केवल एक हादसा नहीं होता। अगर हादसा भी है तो उसके पीछे कौन जिम्मेदार है, और अगर वह घटना घटित हुई है तो इसके पीछे हादसा नहीं तो साजिश किसकी है, कौन इसके पीछे है। इन सभी पहलुओं को लेकर के राज्य सरकार ने तय किया है कि हम इसका एक जुडिशियल इंक्वायरी भी करवाएंगे, और जुडिशियल इंक्वायरी हाईकोर्ट के एक रिटायर्ड जज की अध्यक्षता में होगी, जिसमें
प्रशासन और पुलिस के भी रिटायर्ड सीनियर अधिकारियों को रख करके इस पूरी घटना की तह में जाकर के जो भी इसके लिए दोषी होगा उन्हें इसकी सजा देना। हम लोग इस बात को किसी भी प्रकार से डिनाई नहीं कर सकते कि इस प्रकार की घटना केवल एक हादसा नहीं होता है। अगर हादसा भी है तो उसके पीछे कौन जिम्मेदार है, और अगर वह घटना घटित हुई है तो इसके पीछे हादसा नहीं तो साजिश किसकी है, कौन इसके पीछे है, इन सभी पहलुओं को लेकर के राज्य सरकार ने तय किया है कि हम इसका एक जुडिशियल इंक्वायरी भी करवाएंगे। और जुडिशियल इंक्वायरी हाईकोर्ट के एक रिटायर्ड जज की अध्यक्षता में होगी, जिसमें प्रशासन और पुलिस के भी रिटायर्ड सीनियर अधिकारियों को रख करके इस पूरी घटना की तह में जाकर के जो भी इसके लिए दोषी होगा उन्हें इसकी सजा। হাথরসের ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন সপা প্রধান তথা সাংসদ अखिलेश यादव। শুনুন। इसके लिए जितने भी बातें कही जाएं, हमें दुख है, हमारी पार्टी को दुख है, और जिनके परिवार के सदस्यों की जान गई है, मैं उनके प्रति भी और उनको इस दुख के सहने की शक्ति मिले। जो हादसा हुआ है पूरी सरकार की लापरवाही है, प्रशासन की लापरवाही है, और ऐसा नहीं है कि उत्तर प्रदेश की सरकार और प्रशासन के लोग न जानते हों ये बातें कि जब कभी भी इस तरह के कार्यक्रम होते हैं बड़ी संख्या में लोग आकर के शामिल होते हैं। जो जानकारी सरकार के पास थी उसके बावजूद भी सरकार को जो इंतजाम करना चाहिए था वो इंतजाम नहीं किया है। इस लापरवाही की वजह से जो जानें गई हैं उसकी जिम्मेदार सरकार है। बहुत से लोगों की जान बच सकती थी, न समय पर गाड़ियों का इंतजाम करा पाए, एम्बुलेंस का इंतजाम करा पाए, और कोई अगर अस्पताल पहुंच भी गया, इलाज के लिए गया भी है, तो उसको भी वो पर्याप्त इलाज नहीं मिल पाया जो इलाज मिलना चाहिए था। न ऑक्सीजन मिली, न दवाई मिली, न एम्बुलेंस मिली, और न कोई इंतजाम किया। इसके जिम्मेदार अगर कोई है तो भारतीय जनता पार्टी की सरकार जिम्मेदार है। হাথরসের ঘটনা নিয়ে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন এবং কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ। তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। অত্যন্ত দুর্ভাগ্যের এবং অত্যন্ত মর্মান্তিক যে ডবল ইঞ্জিন সরকার যারা এত বড় বড় কথা বলে, ডবল ইঞ্জিন বুলডোজারের সরকারের আমলে আজকে 121 জন সমর্থিত সূত্রে খবর, অসমর্থিত সূত্রে খবর আরো অনেক বেশি মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে। সেখানে না ছিল কোনো অ্যাম্বুলেন্স, না ছিল কোনো প্রশাসনিক ব্যবস্থা। যেখানে 60,000 70,000 লোকের সমাগম হচ্ছে সেখানে এন্ট্রি এক্সিটের কোনো সঠিক নিয়ম মানা হয়নি। সামনে ড্রেন ছিল, একটা সরু রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ বেরোচ্ছে, তার সামনে মোটরসাইকেল পার্কিং ছিল, না কোনো অ্যাম্বুলেন্স ছিল, না কোনো অন্যান্য পরিষেবা ছিল। এটা সার্বিক প্রশাসনিক ব্যর্থতা। এর দায় এখানকার মুখ্যমন্ত্রীর কাঁধে নিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত। কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি, যাকে কেন্দ্র করে এই ধরনের এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা, তিনি এখনো বহাল তবিয়তে রয়েছেন। উত্তরপ্রদেশের প্রশাসন এখনো তার পেশাগ্রস্ত করতে পারে। তাহলে এরকম একটা অনুষ্ঠান করছেন, সেই অনুষ্ঠানের পর্যাপ্ত পারমিশন ছিল কিনা, স্পেস কিরকম ভাবে করা হয়েছে, এত লোকের জনসমাগম হবে সেটা প্রশাসন কি জানতো না? প্রশাসনের কি কোনো রকম ভ্রুক্ষেপ ছিল না? এ তো টোটাল নেগলিজেন্স। এটা একেবারে প্রশাসনের উদাসীনতায় এতগুলো মানুষের প্রাণ চলে গেল। যোগীজি এখন কি করবেন, তার পুলিশ কি করবে? গরিব মানুষের বাড়িতে বুলডোজার দিয়ে তো ভেঙে দিচ্ছিলেন, বুলডোজার বাবা। এখন এই বাবাকে ধরতে কি করবেন সেটা তো দেখা উচিত। নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকবেন।
পূর্ব মেদিনীপুরে বিজেপির অন্দরে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে সেই ঘটনা। দিলীপ ঘোষের বৈঠকে ডাক পেলেন না জেলা সভাপতি। অরাজনৈতিক কর্মসূচি বলে দাবি। আদি বিজেপি সমর্থকদের উচ্চ নেতৃত্বকে জানাবেন বিজেপি সমর্থকরা। গেরুয়া কোন্দল নিয়ে কটাক্ষ তৃণমূলের। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, সামনে বলা হচ্ছে অরাজনৈতিক কর্মসূচি, কিন্তু আবারও এই গোষ্ঠী কোন্দল সামনে আসায় অস্বস্তি ঢাকতে কি বলছেন তারা? দেখো, লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই কিন্তু পূর্ব মেদিনীপুরে আজ দিলীপ ঘোষ এসেছিলেন এবং যেটা দাবি উঠেছে যারা অ্যারেঞ্জার ছিলেন সেই সংগ্রামে, তারা বলছেন সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচি। কিন্তু দিলীপ ঘোষ এসেছেন, তিনি রাজ্য বিজেপির একজন নেতৃত্ব এবং সেই প্রোগ্রামে কিন্তু জেলা সভাপতি থেকে শুরু করে জেলার উচ্চ নেতৃত্বের ডাক ছিল না এবং এটাকে ঘিরেই কিন্তু তৃণমূল কটাক্ষ করেছে এবং বিজেপির নব্য এবং আদি একটা দ্বন্দ্ব সেটা কিন্তু সামনে এসছে। যারা অ্যারেঞ্জার অর্থাৎ বিজেপির আদি সমর্থক নারায়ণ মাইতি, তিনি কিন্তু বলেছেন যে এই প্রোগ্রামে সম্পূর্ণ অরাজনৈতিক, তাই এই প্রোগ্রামে যাদের ইচ্ছে তারা কিন্তু আসতে পারেন। কিন্তু যারা বিজেপির নব্য নেতা তাদের দাবি হচ্ছে যে এই বৈঠকে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি এবং দিলীপ ঘোষ যখন এসেছেন এই প্রোগ্রামের কথা কিন্তু জেলা সভাপতিকে জানানো উচিত ছিল, কিন্তু জেলা সভাপতিকে না জানিয়ে সম্পূর্ণভাবে এই প্রোগ্রামটি করা হয়েছে। এবার তৃণমূলের পক্ষ থেকে কিন্তু পুরো বিষয়টিকে কটাক্ষ করা হয়েছে। তৃণমূলের দাবি, যেখানে আমাদের জেলাতে একদিকে শুভেন্দু অধিকারী গোষ্ঠী রয়েছে, অপরদিকে দিলীপ ঘোষের গোষ্ঠী রয়েছে, অর্থাৎ এরা বিজেপির সঙ্গে একে একে ঝগড়া করবে এবং এর ফলটাই কিন্তু আগামী নির্বাচনের সামনে আসবে। ধন্যবাদ সৌম্যজিৎ। রাজ্যে উত্তর থেকে দক্ষিণ চলছে উচ্ছেদ অভিযান। উচ্ছেদের সময়সীমা মুখ্যমন্ত্রী বেঁধে দিলেও একাধিক পুরসভা উচ্ছেদ অভিযানে সংশ্লিষ্ট পুরসভা জনপ্রতিনিধিদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। মানবিক মুখ্যমন্ত্রী হকার উচ্ছেদের সময়সীমা বেঁধে দিয়েছেন। তা সত্ত্বেও কোথাও কোথাও ভাঙা হচ্ছে অবৈধ নির্মাণ, কোথাও চলছে হকার উচ্ছেদ। সংশ্লিষ্ট পুরসভা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। শিলিগুড়ি সংলগ্ন ফাঁড়াবাড়ি এলাকায় বন দপ্তরের জমি দখল করে চা বাগান উচ্ছেদ করল বনকর্মীরা। জমি দখলমুক্ত করতে বুধবার অভিযান চালায় বৈকুণ্ঠপুর ফরেস্টের ডাবগ্রাম রেঞ্জ। অভিযান চালিয়ে এদিন বন দপ্তরের প্রায় 0.96 হেক্টর জমি দখলমুক্ত করা হয়। এডিএফ মঞ্জুলা তির্কি ও রাজীব লামার নেতৃত্বে বনকর্মীরা ওই জমি দখলমুক্ত করে। অভিযোগ, আশিঘর এলাকার বাসিন্দা মন্টুচন্দ্র রায় নামে এক ব্যক্তি বেশ কয়েক বছর ধরে বন দপ্তরের ওই জমিতে চাষাবাদের আড়ালে জমি দখল করার ছক কষেছিল। বন দপ্তর সূত্রে জানা গেছে, আপাতত সেখানে বন দপ্তরের তরফে বিভিন্ন ধরনের চারা গাছ লাগানো হবে। বেআইনিভাবে ফুটপাথ দখলমুক্ত করতে জেসিবি চালালো তারকেশ্বর পুরসভা। থানা রোড ও পুণ্যার্থীদের যাওয়ার মূল রাস্তা সহ বেশ কয়েকটি ওয়ার্ডে চলে এই অভিযান। গত 4 দিন থেকে তারকেশ্বর পুরসভা মাইকিং করে এলাকার ব্যবসায়ীদের সচেতন করার চেষ্টা করে। পুরসভা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চলবে বলে জানান তারকেশ্বর পুরসভার পুরপ্রধান উত্তম কুণ্ডু। চন্দ্রকোনা সেন্ট্রাল বাসস্ট্যান্ডের যাত্রী শেড হকার ও দোকানদারদের দখলে। যাত্রীদের বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেই অপেক্ষা করতে হয়। বাসস্ট্যান্ডের মতো সরকারি জায়গায় এভাবে জবরদখল সরাতে কবে উদ্যোগী হবে প্রশাসন, প্রশ্ন বাসস্ট্যান্ড কর্তৃপক্ষের। মুখ্যমন্ত্রী 1 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন। তার মধ্যে বাসস্ট্যান্ডের যাত্রী শেড দখলমুক্ত না হলে পুরসভা ব্যবস্থা নেবে বলে জানান ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যান। কাটোয়া পুরসভা এলাকার বিভিন্ন জায়গায় রাস্তার ধারে একের পর এক গুমটি দোকান গজিয়ে উঠেছে। বুধবার কাটোয়া শহরের ফুটপাথের ওপর যারা যাতায়াতের রাস্তা বন্ধ করে ব্যবসা করছে তাদের সতর্ক করে কাটোয়া পুরসভা। এদিন কাটোয়া থানার পুলিশের সহযোগিতায় শহরের প্রাণকেন্দ্র পুরসভা মোড় থেকে অভিযান শুরু করে প্রশাসন। কাটোয়া কাছারি রোড এলাকা পরিদর্শন করে সতর্ক বার্তা দেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিক। ফুটপাথ দখলমুক্ত করতে আসরে বাঁকুড়া পুরসভা। পুরসভা প্রশাসন ও পুলিশের উদ্যোগে চলল উচ্ছেদ অভিযান। একাধিকবার ফুটপাথ থেকে দোকান মুক্ত করতে মাইকিং করে নির্দেশ দেয় বাঁকুড়া পুর কর্তৃপক্ষ। মাচানতলা, রানীগঞ্জ মোড় সহ মূল বাজারের রাস্তার দুপাশে ফুটপাথ দখল করে রাখা ব্যবসায়ী ও হকারদের ফুটপাথ খালি করতে আসরে নামে বাঁকুড়া পুরসভা প্রশাসন ও পুলিশ। ফুটপাথ খালি করে হকারদের বাঁকুড়া কৃষক বাজারে বসার কথাও বলা হয় পুরসভার তরফে। লাগাতার এই অভিযান চলবে এবং বাঁকুড়া শহরের ফুটপাথ হকারমুক্ত করা হবে বলে জানানো হয় পুরসভার তরফে। কলকাতা টিভি।
বৃষ্টির কারণে দুর্যোগ অব্যাহত উত্তরবঙ্গে। বিপদ সীমার উপর দিয়ে চলছে তিস্তা নদী। প্লাবিত মালবাজারের টোটগাঁও গ্রাম। আতঙ্কে গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে দুর্ঘটনা এড়াতে বুধবারেও বন্ধ বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। নির্ধারিত সময়ের কয়েকদিন আগেই বঙ্গে প্রবেশ বর্ষার। 5 জুনের পরিবর্তে 31 মে জলভরা মৌসুমী বায়ু ঢোকে উত্তরবঙ্গে। লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন আলিপুরদুয়ার, মালবাজার সহ সিকিমের একাধিক এলাকা। তাল কেটেছে উত্তরবঙ্গে জনজীবনের। বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছে তিস্তা। ধস নেমেছে পাহাড়ের একাধিক এলাকায়। দুর্ঘটনা এড়াতে আজও বন্ধ রয়েছে বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। প্রশাসনের তরফে জানানো হয়েছে আজও ঘুরপথে চলবে কালিম্পং এবং সিকিমগামী গাড়ি। তিস্তা জলে প্লাবিত মালবাজারের টোটগাঁও গ্রাম। সিকিম পাহাড়ে একটানা বৃষ্টির জেরে বিপদ সীমার ওপর দিয়ে বইছে তিস্তা নদী। নদীর জল উপচে ঢুকতে শুরু করেছে গ্রামে। কোথাও 1 হাঁটু, কোথাও আবার 1 কোমর জল। ক্ষেতের ওপরে পলি জমে বিঘার পর বিঘা ফসল নষ্ট। নদীর পার্শ্ববর্তী এলাকায় প্রায় 53টি পরিবার জলবন্দী। আতঙ্কে গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। अभी कहाँ जाएगा, अभी वो भी मालूम नहीं है। आज रात में स्कूल में रहेगा तो अभी कहाँ जाएगा, क्या करेगा वो मालूम नहीं। क्यों घर छोड़ के क्यों जा रहे हैं? अभी घर तो तिस्ता नदी ले गया घर, अभी कहाँ बैठेगा अपना घर में। सुबह हम लोग का आया, यहाँ का मेंबर जो पंचायत प्रेसिडेंट जो है उसने हम लोग को लेके आया, दिया था नाश्ता। अभी खाना भी आने वाला है, लेकिन हम लोग को खाना सिर्फ तो नहीं, हाँ खाया है हम लोग। सब तो खाना होता सब तक मिल रहा है, लेकिन हम लोग का खाना नहीं होने से नहीं होगा ना। हम लोग को तो बैठने के लिए जगह भी चाहिए ना, जगह चाहिए। और थोड़ा बैठने के लिए जो घर बनाना पड़ता है उसके लिए पैसा भी चाहिए। हम लोग कंपलसरी अभी जगह चाहिए। গত 24 ঘন্টায় অতি ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের উপরের 5টি জেলায়। বিশেষ করে দার্জিলিং এর সেবকে বৃষ্টিপাত হয়েছে 290 মিলিমিটার, আলিপুরদুয়ারে 210 মিলিমিটার, দার্জিলিং এবং গজলডোবাতে হয়েছে 120 মিলিমিটার বৃষ্টিপাত। এরই মাঝে চিন্তা বাড়ালো হাওয়া অফিস। বুধবার উত্তরবঙ্গের উপরের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোনো কোনো অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা টিভি। 4টে চারদিক এখন এই পর্যন্তই। অন্যান্য নানান খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন 7 দিন।